দর্শক, আজকে সকালের একটি ভিডিওতে বলেছিলাম প্রফেসর ইউনূসের আমলে সাংবাদিক এবং গণমাধ্যমের উপরে কি নির্যাতন চালানো হয়েছে। তার মানে ব্যাখ্যা এবং তার সত্য গল্পগুলো তুলে ধরেছেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক। বাংলাদেশ প্রতিদিন সহ বিভিন্ন গণমাধ্যমকে কিভাবে টর্চার করা হয়েছে, কিভাবে গণমাধ্যমের উপরে মব তৈরি করা হয়েছে, কিভাবে সাংবাদিকদের ছাঁটাই করতে বাধ্য করা হয়েছে মব করে, কিভাবে বিভিন্ন সাংবাদিককে জোর করে ওই সকল গণমাধ্যমে বসানোর চেষ্টা করা হয়েছে এবং বেতন পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই ভয়াবহ চিত্রগুলো তুলে ধরেছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক। এবার আজকে সদ্য কারামুক্ত বাংলাদেশের অন্যতম বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর, তিনি তার কারাজীবন, গ্রেপ্তার থেকে শুরু করে কারাজীবনে তার উপরে যা যা হয়েছে সেই ব্যাপারগুলো একেবারে ওপেনলি বলে দিয়েছেন এবং তিনি প্রফেসর ইউনূস সরকারের যত অপকর্ম, সেই অপকর্মের জন্য মূলত দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত শিক্ষক এবং তথাকথিত বাংলাদেশের শ্রেষ্ঠ আইন বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুলকে। বলেছেন প্রফেসর ইউনূস সরকারের যত অপকর্ম তার সমস্ত দায় নিতে হবে আসিফ নজরুলকে। ভয়াবহ কিছু শব্দ ব্যবহার করেছেন এবং কারাগারের অভ্যন্তরে কি কি ঘটনা ঘটেছে শুধু তার সঙ্গে নয়, কারাগারে কারা রয়েছেন, কাদেরকে কোন পরিচয়ে রাখা হয়েছে, ৭০ বছরের বৃদ্ধকে কিভাবে ছাত্রলীগ বানানো হয়েছে, সেই ব্যাপারগুলো তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন একটি অনলাইন প্ল্যাটফর্মের মানে সাক্ষাৎকারে। চলুন একটু জেনে দেখি আনিস আলমগীর ডক্টর ইউনূসের সরকারকে, ডক্টর ইউনূসকে, আসিফ নজরুলকে এবং সেই সময় ঘটে যাওয়া, তার সঙ্গে ঘটে যাওয়া এবং কারাগারে যাওয়ার পরে ঘটে যাওয়া নানা তথ্য কোনগুলো দিলেন, কি বলতে চাইলেন, কাদেরকে তিনি উল্লেখ করে করে, নাম উল্লেখ করে করে দোষারোপ করলেন, সেগুলো একটু বুঝে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সাংবাদিক আনিস আলমগীরের কথা। সাংবাদিক আনিস আলমগীরকে ডিসেম্বর মাসে গ্রেপ্তার করা হয়েছিল, আপনারা সবাই জানেন। মধ্য ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে ৩ মাস পরে তার জামিন হয়েছে একদিন আগে। এই মানে জামিন মানে তিনি মুক্তি পেয়েছেন। জামিন আরও ৩ দিন আগে পেলেও মুক্তি পেতে পেতে তার ৩ দিন সময় লেগেছে, সেটাও একটা মানে মেটিকুলাস ব্যাপার। প্রফেসর ইউনূসের সাজানো স্ট্রাকচার আদালত এবং জেলখানাতে যে এখনও রয়ে গেছে, সেটা এই ঘটনার মাধ্যমে আরও স্পষ্ট হওয়া যায়। প্রফেসর ইউনূসকে তিনি বলছেন যে পটুয়া কামরুল ইসলাম যদি বেঁচে থাকতেন তাহলে প্রফেসর ইউনূসকে তিনি ওই এরশাদকে যে বিশ্ব বেহায়া তকমা দিয়েছিলেন, তিনি সেই বিশ্ব বেহায়া তকমাটা কেড়ে নিয়ে প্রফেসর ইউনূসকে দিতেন। হয় বিশ্ব বেহায়া দিতেন, কিংবা আমি তো বলবো যে তাকে বিশ্ব বাটপার উপাধি দেয়া উচিত। এভাবেই তিনি তার রাগ উগরে দিয়েছেন। তিনি বলেছেন যে প্রফেসর ইউনূসের বাটপারির সবথেকে বড় সহযোগী ছিল আর এক বাটপার ডক্টর আসিফ নজরুল। এভাবে তিনি তার রাগ ক্ষোভ প্রকাশ করেছেন। প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুলকে তাদের বাটপারির জন্য ভবিষ্যতে কাঠগড়ায় দাঁড়া হতে হবে, এমন কথাও তিনি বলেছেন যে প্রফেসর ইউনূস যেভাবে ডাস্টবিন সংস্কৃতির মানে উদ্ভাবক হয়েছেন, যেভাবে ডাস্টবিন সংস্কৃতি এবং সমাজে ঘৃণা তৈরি করার যে সংস্কৃতি তৈরি করেছেন, তার মাসুল তাকে একদিন দিতেই হবে। এবং তিনি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনূস সরকারের আমলের শ্বেতপত্র যেন বর্তমান সরকার প্রকাশ করে এবং সেই শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে তার আমলের ১.৫ বছরের যত অপকর্ম, সেই অপকর্মগুলোর যেন বিচার হয়। আনিস আলমগীর একথাও বলেছেন যে শেখ হাসিনা ১৫.৫ বছরে যে পরিমাণ স্বৈরাচারী কর্মকাণ্ড করতে পারেনি, তার চাইতে বহু গুণ বেশি ১.৫ বছরে ডক্টর ইউনূস তার শাসন আমলে করেছেন। অর্থাৎ শেখ হাসিনার চাইতে বড় স্বৈরাচার, মানে শেখ হাসিনাকে যদি স্বৈরাচার বলতে হয় তাহলে ডক্টর ইউনূসকে ১০ গুণ ১০০ গুণ বেশি স্বৈরাচার এবং ফ্যাসিস্ট বলতে হবে, সেই কথাও তিনি বলেছেন। সরকারের বিভিন্ন সমর্থক বিভিন্ন জায়গায় যারা বসেছিল, তিনি আমেরিকায় প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্বরত গোলাম মর্তুজার কথা বলেছেন যে এই মানে পুরো নাম তিনি
না বলে বলেছেন এই গোলাম আমেরিকায় বসে থেকে যেভাবে সরকারের গোলামি করেছে, এখনও দেখা যাচ্ছে সরকার পরিবর্তনের পরে নতুন গোলামি শুরু করেছে এবং বর্তমান সরকারও হয়তো একজন গোলামকে পেলে তাকে সরিয়ে দেবে না, চাইবে যে যে আমার গোলামি করছে তাকে সরিয়ে দিয়ে লাভ কি, তাকে রাখি সেই গোলামি করুক। এবং গোলাম মর্তজা আমেরিকায় বসে থেকে বিভিন্ন সাংবাদিকের গ্রেপ্তার ইস্যুতে খুবই ব্যঙ্গাত্মক মনোভাব দেখিয়েছেন এবং সেগুলোকে সমর্থন করেছেন। একজন সাংবাদিক হিসেবে আনিস আলমগীরের বিরুদ্ধে নানা ধরনের পোস্ট দিয়েছেন, সরকারকে উত্ত্যক্ত করেছেন, এই ব্যাপারগুলোও তিনি বলেছেন। এই ব্যাপারগুলো যখন তিনি বলছেন তখন আমরা হয়তো অপেক্ষা করতেই পারি যে বর্তমান সরকার মানে প্রেস মিনিস্টার হিসেবে আমেরিকাতে গোলাম মর্তুজাকে রেখে দেয়, নাকি আজকে যে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুয়েটে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি পরিবর্তনের ঘটনা ঘটল এবং সরকার ভিসি পরিবর্তন করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই আলোচিত যে 35 পৃষ্ঠা না 45 পৃষ্ঠার সিভির ভিসি, জামাতপন্থী যে ভিসি, তাকে সরিয়ে দিয়েছে, তার পদত্যাগপত্র অবশেষে গ্রহণ করা হয়েছে। এই ব্যাপারটা যখন দেখছি তখন আনিস আলমগীর যখন মনে করছেন যে প্রেস মিনিস্টার হিসেবে আমেরিকায় গোলাম মর্তুজাকে রেখে দেবে এই সরকার, সেটা বোধহয় নাও করতে পারে সরকার। তিনি মানে এই প্রসঙ্গে যেটা আলোচনা হয়েছে ওই মানে আলোচনায় সাক্ষাৎকার অনুষ্ঠানে সেখানে বলা হয়েছে যে জুলাই যোদ্ধা পরিচয়ের যে জুলাই নেত্রী সুরভির যখন আদালত তাকে রিমান্ডে পাঠানোর পরে আইনমন্ত্রী আসিফ নজরুল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওপেন স্ট্যাটাস দিলেন যে আজকের মধ্যেই তার জামিনের ব্যবস্থা করছে এবং পরবর্তীতে দেখা গেল যে সন্ধ্যার মধ্যেই মানে বিকেলে এই রিমান্ডে নেওয়া হলো, তারপরে সন্ধ্যাতে তার আবার জামিন দেয়া হলো এবং আসিফ নজরুল সেখানে প্রত্যক্ষ ভূমিকা রেখে এই কাজগুলো করেছেন এবং তিনি আইনমন্ত্রী, আইন উপদেষ্টা থাকাকালীন কাকে জামিন দেয়া হবে, কাকে জামিন দেয়া হবে না এই ব্যাপারে ওপেন কথা বলেছেন। কারো কোনো জুলাই যোদ্ধার প্রসঙ্গে জামিন না দিলে তিনি সরাসরি সমালোচনা করেছেন। আবার তিনি সহ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এই লোকদের যেন জামিন না হয়, তারা যেন জামিন না পায়, সেই জন্য তিনি আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রকাশ্যে এই কথা যখন বলতে পেরেছেন তখন গোপনে কি করেছেন সেটা খুব সহজেই বোঝা যায়। আনিস আলমগীর বলেছেন যে প্রফেসর ইউনূসের আমলের যত অপকর্ম সেই অপকর্মের সিংহভাগই করেছে আসিফ নজরুলকে দিয়েই এই অপকর্মগুলো করানো হয়েছে এবং প্রফেসর ইউনূস সরকারকে ডোবানোর জন্য মূল মানে দায়টা তিনি আসিফ নজরুলের উপরে দিয়েছেন। তিনি বলেছেন যে তাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, রিমান্ডের নামে ডিবি কার্যালয়ে তাকে রিমান্ডের 5 দিন এবং আগে পরে মিলিয়ে 7 দিন শুধুমাত্র একটা মানে মশার গুদামে তাকে রাখা হয়েছিল, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মশা, সেই জায়গায় তাকে রাখা হয়েছিল। তার সঙ্গে কোনো কথা বলা হয়নি, রিমান্ডের নামে শুধুমাত্র ডিবি কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছিল, নিয়ে রাখা হয়েছিল। এটাও একটা মেটিকুলাস ব্যাপার যে রিমান্ডে যদি মানে দাগি আসামি যদি আনিস আলমগীর হন তাহলে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা, তার কাছ থেকে তথ্য বের করার কথা। আবার তিনি উপদেষ্টা রিজওয়ানা হাসানের দিকে ইঙ্গিত করে বলেছেন, রিজওয়ানা হাসানকে মানে খুবই বাজে শব্দ ব্যবহার করেছেন, তাকে বলেছেন যে এই সুন্দরী উপদেষ্টাকে আমি একসময় মনে করতাম শিক্ষিত, কিন্তু তার মতো মূর্খ উপদেষ্টা এই উপদেষ্টা পরিষদে আর একজনও ছিল না। এই ব্যাপারগুলো তিনি বলেছেন যে তিনি প্রকাশ্যে বলেছেন আনিস আলমগীরের মানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডর তথ্য তাদের কাছে রয়েছে যেগুলো প্রকাশ করা যাবে না। তিনি রিজওয়ানা হাসানের কাছে আহ্বান জানিয়েছেন আমার বিরুদ্ধে কি তথ্য আছে সেগুলো এখনই প্রকাশ করুন, প্রকাশ করে জাতিকে জানান যে আমি কত বড় দাগী আসামি, কত বড় রাষ্ট্রবিরোধী একজন মানুষ। যদি না জানান তাহলে আপনাদের এই কর্মকাণ্ডের বিচার একদিন হবে, এরকম কথা তিনি বলেছেন। কারাগারে তার উপরে সার্বক্ষণিক মনিটরিং করা হতো, কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে কথা বলছেন না, কি করছেন, এই মনিটরিংগুলো করা হতো এবং যে সেলে রাখা হয়েছিল সেই ঘরের বাইরে একটা ধাপও
তাকে দিতে দেয়া হতো না সেই অভিযোগ করেছেন। বলেছেন কারাগারে কি অমানবিক পরিবেশে তাকে সহ অন্যান্য বন্দীদের রাখা হয় সেটা কারাগারের উপরে ভবিষ্যতে হয়তো আমি একটা গবেষণাধর্মী কোনো একটা কাজ করব, এই কথা বলেছেন মানে এই ঘটনার মাধ্যমে আমাকে মানসিক যেভাবে টর্চার করা হয়েছে তাতে করে আমি বুঝেছি যে মানসিক টর্চারের মাধ্যমে মানুষকে কিভাবে ভারসাম্যহীন করে দেয়া যায় সেই ব্যাপারগুলো আমি উপলব্ধি করছি। এখনও আমি মানে ডাক্তারের কাছে যাচ্ছি, চিকিৎসা নিচ্ছি যেন এই ট্রমা থেকে আমি বের হতে পারি। তিনি একেবারে স্পেসিফিক উদাহরণ দিয়েছেন যে কারাগারে যারা রয়েছে তার 99% নাকি আওয়ামী লীগের সমর্থক, তাছাড়া আর কেউ কারাগারে নেই, সবাই আওয়ামী লীগের সমর্থক এবং বেশিরভাগেরই কোনো পদ পদবি নেই, বেশিরভাগই সমর্থক কর্মী এই জাতীয় কোনো পদ পদবি নেই। এই যে পদ পদবি না থাকা লোকজনকে কারাগারে আটক রাখা, 1.5 বছর ধরে আটক রাখা, তাদের একটার পর একটা, কারো 5টা 7টা 10টা 15টা মামলা দেওয়া, 2টা মামলা জামিন হলে আরও 2টা গায়েবী মামলা দিয়ে তাকে কারাগারে আটক রাখা, এরকম বহু নজির তিনি দেখেছেন। এবং ভয়াবহ তথ্য একটা যেটা দিয়েছেন সেটা হচ্ছে যে কাশিমপুর কারাগার 2-এর মধুমতি ওয়ার্ডে তিনি বলেছেন যে এখনই খোঁজ নেন আপনারা গিয়ে, মধুমতি ওয়ার্ডে 70 বছরের একজন বৃদ্ধ কারাবন্দী রয়েছেন যাকে ছাত্রলীগ হিসেবে আখ্যা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরিচয়ের পাশে লেখা আছে ছাত্রলীগ। 70 বছরের বৃদ্ধ, আবারও বলছি কাশিমপুর কারাগার 2 মধুমতি ওয়ার্ডে তিনি সেই বন্দির নাম বলেননি, সঙ্গত কারণেই মানে তার নিরাপত্তার কারণেই নাম বলেননি, বলেছেন 70 বছরের একজন বৃদ্ধের পরিচয় দেয়া হয়েছে তিনি ছাত্রলীগ করেন। এই মেটিকুলাস ডিজাইনগুলো প্রফেসর ইউনূসের আমলে করা হয়েছে এবং তিনি প্রফেসর ইউনূসের যে প্রেস সেক্রেটারি আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, রিজওয়ানা হাসান, তাদের একেবারে স্পেসিফিক নাম বলেছেন যে এরা সরকারের অভ্যন্তরে থেকে যা করেছে তার অবশ্যই বিচার হওয়া উচিত, তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত নতুন সরকারের, নতুবা নতুন সরকার যদি ওই বেড়াজালে আটকা থাকে তাহলে তারাও মানে একটা সুন্দর পথ খুঁজে পাবে না। এবং তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে শেখ হাসিনার আমলের চাইতে 100 গুণ বেশি স্বৈরাচারী কর্মকাণ্ড, ফ্যাসিস্ট কর্মকাণ্ড ডক্টর ইউনূসের এই 1.5 বছরে হয়েছে। এই যে কথাগুলো, মানে ডক্টর ইউনূসের আমলে শেখ হাসিনাকে আমরা যখন স্বৈরাচার বলছি, ফ্যাসিস্ট বলছি, তখন শেখ হাসিনার আমলের চাইতেও বেশি এই আমলে হচ্ছে। এবং তিনি খুবই স্পষ্ট একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে মানে প্রফেসর ইউনূস শুধুমাত্র মানে দেশের ক্ষতি করেননি কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে টর্চার করেননি, তিনি জুলাইয়েরও অনেক বড় ক্ষতি করেছেন। জুলাইয়ের সম্পর্কে মানুষের মনে যে নেগেটিভ ধারণা তৈরি হয়েছে এই 1.5 বছরে, সেখানে জুলাইকে তিনি একেবারে ধ্বংস করে ফেলেছেন, জুলাইয়ের চেতনাকে শেষ করে ফেলেছেন। এই জন্য আমার মনে হয় যে জুলাই যোদ্ধাদেরও তাকে অভিযুক্ত করা উচিত, তাকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। জুলাইয়ের যে চেতনা ছিল সেই চেতনা পরিপন্থী তিনি কাজ করেছেন, নিজের আখের গুছিয়ে নিয়েছেন আর প্রকারান্তরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করেছেন। যে সরকারকে মানে আওয়ামী লীগ সরকারকে কিংবা শেখ হাসিনা সরকারকে আমরা স্বৈরাচারী, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট বলছি, তিনি বলছেন যে ওই আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ ইতিহাস বহন করেছে 1-11 সরকারের, যেখানে গুম খুন শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতাগুলো আওয়ামী লীগের সরকারের সময়ে ছিল। সেই ধারাবাহিকতার যেটা ছিল তার চাইতে 100 গুণ 10 গুণ 100 গুণ বেশি প্রফেসর ইউনূস 1.5 বছরে করেছেন। এই সরকারকে কোনোভাবে একটা ভালো সরকার বলার কোনো কারণ নেই। দর্শক, আপনার কাছে কি মনে হয় আনিস আলমগীর 3 মাসের বেশি বিনা দোষে জেল খেটে বেরিয়ে যে ভয়ঙ্কর মন্তব্যগুলো করলেন, এরপরের স্টেপে তাহলে কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।